This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি ঠোঁটকাটা স্পেশাল। হাওড়া কলকাতা দুই যমজ শহরেই বড়সড় প্রশ্নের মুখে পুলিশ এবং পুলিশ প্রশাসন। দক্ষিণ কলকাতার কাঁকুলিয়ায় দেদার বোমাবাজি গোলাগুলি কিছুদিন আগের ঘটনা, সোনাপাপ্পু যার কেন্দ্রীয় চরিত্র। আর হাওড়ার পিলখানার ছবিটা কিন্তু আরও ভয়ানক। রাস্তাতেই প্রমোটারের মাথায় গুলি এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে, ঠিক যেন ওয়েব সিরিজে দেখা সেই মির্জাপুরের দৃশ্য। মির্জাপুরটা কোথায় বলুন তো? উত্তরপ্রদেশে। হুবহু উত্তরপ্রদেশের দৃশ্য বা এই ওয়েব সিরিজের দৃশ্য আমাদের বাংলায়। কাঁকুলিয়ায়, দক্ষিণ কলকাতায় কাঁকুলিয়ায় মূল অভিযুক্ত সোনাপাপ্পুকে এখনো পুলিশ ছুঁতে পারেনি বা ছোঁয়নি। পিলখানাতেও তাই, দুদিনেও হারুন খান, রোহিত হোসেনকে ধরতে পারল না পুলিশ। কাঁকুলিয়া এবং পিলখানা জোড়া ঘটনায় মুখ পুড়েছে রাজ্যের শাসক দলের এবং অবশ্যই সরকারেরও বলবো আমি। সামনেই বিধানসভা নির্বাচন, পুলিশ কিন্তু সেইভাবে জাগছে না যতটা জাগ্রত থাকা উচিত। চায়ের দোকানে, সোশ্যাল মিডিয়ায়, আপনার পাড়ায়, আমার পাড়ায়, সর্বত্র জনতা প্রশ্ন করছে, পুলিশ কি নিধিরাম? পুলিশ কি যতটা প্রয়োজন ততটা তৎপর? আজ রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম, তার একটা কথা শুনে আমাদের মনে হয়েছে যে পুলিশের সক্রিয়তা দেখানোর বা একটু বেশি অ্যাক্টিভ হওয়ার সুযোগ বা স্কোপ আছে। প্রশ্ন হচ্ছে, ফিরহাদ হাকিম কি শুধু আঙুলটা পুলিশের দিকেই তুলছেন, নাকি পুলিশ দফতরের দিকে আঙুল তুলে দিলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী? অ্যাক্টিভ হতে হবে এবং তাদেরও বলবো যে বাংলায় ক্রাইম শেষ কথা বলবে না, মানুষ শেষ কথা বলবে। অস্ত্র ঢুকছে, বিহার থেকে ঢুকছে, মুঙ্গের থেকে ঢুকছে, এই জায়গাটাকে আরও স্ট্রিক্ট করতে হবে। যারা অস্ত্র ধরছে, কোর্টকে অনুরোধ করব তাদের যেন এত তাড়াতাড়ি বেল না দিয়ে দেয়। যারা অস্ত্র আইনে গ্রেপ্তার হচ্ছে তাদের যেন তাড়াতাড়ি বেল না দিয়ে দেয়, কারণ ওরা অপরাধ করছে। সেটাও একটা এক ধরনের আতঙ্ক সৃষ্টি। উনি আসলে এটা মমতাকে খোঁচা দিয়েছেন, মমতাদিকে খোঁচা দিয়ে বুঝিয়েছেন। এর আগেও বলেছিলেন যে এনাফ ইজ এনাফ। যখন ওই এক কাউন্সিলরকে গুলি করতে গেছিল, ও বন্দুকটাও কাটবানিচ্ছিল বলে বেরোয়নি, থ্যাংক গড যে ও বেঁচে গেছে, তখন এই কথা বলেছিলেন। এখন আবার বলছেন। উনি কখন কি বলেন, আমার ধারণা ওনারও সোডিয়াম পটাশিয়াম সমস্যা হচ্ছে। আমরা সবসময় চাই পুলিশ প্রশাসন সতর্ক থাকুক। তার মানে এই নয় যে পুলিশ প্রশাসন আগের থেকে উন্নতি করেনি, বিপুল উন্নতি করেছে, অত্যন্ত সক্রিয়। মন্ত্রীর কথায় কাজ হবে? আমাদের প্রশ্ন হচ্ছে, হেভিওয়েট মন্ত্রী তো, তার কথায় কি কাজ হবে? এটা তো পুলিশের কাছে একটা মেসেজ, বার্তা। পুলিশ কি সক্রিয় হবে? এবার কি মুখ্যমন্ত্রীও কড়া কোনো নির্দেশ দিলেন পুলিশকে, মানে পুলিশের কর্তাদের? আপনাদের একটা ইঙ্গিতবাহী ছবি দেখাই, খুব ইন্টারেস্টিং। দেখুন, ঠোঁটকাটার দর্শক, একটা ছবি দেখুন। দেখলেন ছবিটা? রমজান মাস চলছে। আজ পাক সার্কাসে ইফতারে যোগ দিতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইফতার শেষে বেরোনোর মুহূর্তে এই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকারকে কিছু একটা বলছেন, কড়া কোনো নির্দেশ দিচ্ছেন কি? এবার কি পুলিশের তৎপরতা বাড়বে? আচ্ছা, এই ছবি দেখে একটা নিরীহ প্রশ্ন করব, এবার কি অ্যাটলিস্ট সোনাপাপ্পু ধরা পড়বে? 31শে জানুয়ারি কলকাতার পুলিশ কমিশনারের চেয়ারে বসেছিলেন সুপ্রতিম সরকার। তার দুদিনের মধ্যেই দক্ষিণ কলকাতার কাঁকুলিয়ায়, যেখানে বস্তি এলাকাও আছে, পশ এলাকাও আছে, বোমাবাজি, গোলাগুলি। ওই একই সময় হাওড়ার সিপির পদে বসেন আকাশ মাগারিয়া। এই তরুণ আইপিএস অফিসারও এখন যথেষ্ট প্রশ্ন এবং বিড়ম্বনার মুখে। দুই কালপ্রিট গুলি চালিয়ে গঙ্গা পেরিয়ে কলকাতায় চলে এলো কালকের ঘটনার পর। পুলিশ কিন্তু টিকিও ছুটতে পারল না। হাওড়ার পিলখানা থেকে হারুনরা কলকাতাতেই পালিয়ে আসে, জোড়াসাঁকোয় আশ্রয় নেয় তারা। আচ্ছা, মুখ্যমন্ত্রী কি হারুনদের ধরা নিয়ে কলকাতার সিপিকে একটু সক্রিয় হতে বললেন? কোনো বিশেষ বার্তা দিলেন? সোনাপাপ্পু থেকে হারুন, দুই দুষ্কৃতীরই শক্তপোক্ত তৃণমূল যোগ, এটা নিয়ে কিন্তু কোনো
দ্বিমত নেই। বিরোধীরা বলছেন পুলিশের কাছে হয়তো গ্রিন সিগন্যাল নেই, তাই ধরা যাচ্ছে না। 20 ঘন্টা তো হয়ে গেল, আর আমরা কতক্ষণ আশরা দেখবো? দুজনকে ধরলে কি হবে? মেনা স্বামীকে তো ধরো, মেনা স্বামীকে তো ধরছে না। এই যে সোনা পাপ্পু, সেও তো এখনো ধরা পড়েনি। ধরা পড়েনি বললেও আবার ভুল হবে, পুলিশ ধরেনি বললে ঠিক হবে। এখন এমএলএর বাইকের পেছনে করে, এমএলএর একদম পেছনে বডিগার্ডের মতো দাঁড়িয়ে থাকে। আপনি কি বিশ্বাস করেন যে এই পুলিশ তাকে ধরবে? গৌতম চৌধুরীর সঙ্গে ও তো ছিল, ওই কি নাম, হারুন। তো কেন ছিল? ও কি ছিল? গুন্ডা ছিল। আমরা ইনসাফ চাইছি। আপনি যদি তৃণমূলের হন সবকিছু ছুট, আপনার জন্য আলাদা নিয়ম, যার কারণে পাপ্পু সোনা এখনো অবধি তাকে ধরা হলো না। যে কারণে আজকে হারুন, রোহিত পুলিশের সামনে মাঝ রাস্তায় দুনিয়ার লোক তার মধ্যে গুলি করে বেরিয়ে যাচ্ছে। সব থেকে বড় কথা, এখানে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিলে হারুনরা কি এত সাহস পেত? কাঁকুলিয়ায়, মানে দক্ষিণ কলকাতার কাঁকুলিয়ায় অস্ত্র আইনে গ্রেফতার হওয়া 17 জন অভিযুক্ত তারা জামিন পেয়ে গেছে। কি করে তারা জামিন পেয়ে যেতে পারে? কড়া ধারায় মামলা করার কথা তো পুলিশের, তাই না? অনেকটা পুলিশের উপর ডিপেন্ড করে জামিন হবে কি হবে না। জামিনের প্রবল বিরোধিতা করার কাজটা তো পুলিশেরই, এবং অবশ্যই সরকারি আইনজীবী। তাহলে পুলিশের বিরুদ্ধে অপরাধীদের আড়াল করার অভিযোগ তুলছেন বিরোধীরা। একটা হাতে গরম উদাহরণ দেখাই আপনাদের। বেলডাঙ্গা মামলায়, মানে বেলডাঙ্গায় যে হিংসা হয়েছিল সেই মামলায় কলকাতা হাইকোর্টে আজকে জোরালো ধাক্কা খেলো রাজ্য সরকার। এবং এই প্রথম নয়, আবার নতুন ধাক্কা এলো। এর আগেও সরকার ধাক্কা খেয়েছিল। এনআইএকে, মানে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি, আপনারা জানেন তাদের হাতে মামলা গেছে, সেটাও আদালতের নির্দেশে। এনআইএকে তদন্তে বারবার অসহযোগিতা জেলা পুলিশের। অভিযুক্তদের কলকাতায় আনতে এসকর্ট দেয়নি জেলা পুলিশ আজকে পর্যন্ত। নিম্ন আদালতের নির্দেশ সত্ত্বেও এনআইএকে কেস ডায়েরি দেয়নি পুলিশ। আগে নির্দেশ ছিল নিম্ন আদালতে। ভাবতে পারছেন, বেলডাঙ্গায় যা হয়েছিল তাকে গোদা বাংলায় বলে হিংসা। জাতীয় সড়ক আটকে অবরোধ করে একটা অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছিল, এবং সেটা 2 দিন। যাত্রী বোঝাই ট্রেনে পাথর ছোড়া হয়েছিল। সেই তদন্তে কেন অসহযোগিতা করছে রাজ্য পুলিশ, এটা কারো কাছে স্পষ্ট নয়। এনআইএ তো অন্য দেশ থেকে আসেনি, আমাদের দেশেরই। তারা হচ্ছে তদন্তকারী সংস্থা এবং হাই প্রোফাইল সংস্থা। তারা প্রায় 1 মাসেও কেস ডায়েরি হাতে পেল না। সব থেকে বড় কথা, পুলিশের এই ধরনের কাজে অপরাধীরাই কি উৎসাহিত বোধ করছে না? আমার মামলাতেই গিয়েছিল, এটা একটা বড় জয় হয়েছে। রাজ্য সরকার যে স্টে চাইতে গিয়েছিল, স্টে রিফিউজ করেছে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের বেঞ্চ। একটু আগেই অর্ডার আপলোড হয়েছে। আই ওয়েলকাম দ্য ভার্ডিক্ট। কে বলল পুলিশ সক্রিয় হয় না? বিরোধীদের কর্মসূচি থাকলে আলবাত বড় সক্রিয় দেখা যায় পুলিশকে। কখনো কখনো সেটা অতি সক্রিয়তার পর্যায়ে পৌঁছে যায়। আজ যেমন শিলিগুড়ি শহর দেখলো আদিবাসীদের হেনস্থার অভিযোগ তুলে বিজেপির উত্তরকন্যা অভিযান ছিল। একবার দেখুন ছবি। মুহূর্তে ওষুধ দিয়ে, মানে দাওয়াই দিয়ে রাস্তা ফাঁকা করে দিল পুলিশ। কিন্তু এই পুলিশের বিরুদ্ধেই নিষ্ক্রিয়তার অভিযোগ ফাঁসি দেওয়ার আদিবাসী তরুণীর। ডিসেম্বরে আদিবাসী তরুণীর পেটে লাথি মারে এক সিভিক ভলান্টিয়ার। মারাত্মক অভিযোগ। জন্মের পরপরই মৃত্যু হয় সেই শিশুর, গর্ভজাত সন্তানের। পুলিশ জানুয়ারি মাসে সিভিক ভলান্টিয়ার মোহাম্মদ কাদেরকে গ্রেফতার করলেও অন্য 4 অভিযুক্ত এখনো পর্যন্ত ধরা পড়েনি। উল্টে আদিবাসী তরুণীর স্বামীকে ধরে পুলিশ। বুঝতে পারছেন পুলিশ কোথায় নিষ্ক্রিয় আর কোথায় প্রয়োজনের থেকে বেশি সক্রিয়। दीदी लोग का ज़मीन था, वो ज़मीन में वो क्या बोलते हैं, कादिर नाम का वो था ना, वो आया, हाँ, जो लड़ने वो आया था, तब मेरा दीदी लोग को मार पीट, हाँ, वो जो अभी जेल में है ना, वो जो मेरा दीदी लोग को मार रहा था, तब मैं भी गया तो मेरा 7 महीना का बच्चा था, तो मुझे भी लात मार के हटा, वो गिरा दिया। तब जाके फिर मेरा हस्बैंड तो कुछ भी नहीं किया, और मेरा हस्बैंड को पुलिस लोग उठा के ले गया। तब वो मेरा
मारा क्यों मारा था? वो हम लोग का जमीन का वो दीदी लोग का जमीन को लूट रहा था, वो तो दीदी। ভোটের মুখে আদিবাসীরাও হেনস্থার অভিযোগ তুলে রাস্তায় নামছেন। কত ধরনের হেনস্থা দেখুন এই ঘটনায়। হেনস্থা নম্বর 1, সিভিকের লাথিতে আদিবাসী মহিলার সন্তানের মৃত্যু, মারাত্মক অভিযোগ। হেনস্থা নম্বর 2, আদিবাসী মহিলার স্বামীকেই ধরে নিল পুলিশ। হেনস্থা 3, আদিবাসীদের জমিও কেড়ে নেওয়ার অভিযোগ। এটাও তো মারাত্মক বড় একটা অভিযোগ। আদিবাসীদের জমিতে হাত পড়ছে কিভাবে, কেনই বা এক্ষেত্রে পুলিশ চুপ? এবং রাজ্য মন্ত্রিসভার যারা আদিবাসী মুখ, বীরবাহা হাঁসদা, আমি নাম করেই বলছি, বিভিন্ন ঘটনায় তারা সরব হন। এই গরিব গুরব আদিবাসী মুখগুলোর কথা শোনার পর তারা কেন সরব হন না? मैं 4 साल का बाद में एक बच्चा लिया था, वो भी ले गया वो लोग। अब मेरा फिर उसके बाद में मेरा हस्बैंड को भी थाना में रख दिया। 2 दिन मैंने खाना भी नहीं खाया था जब मेरा पेट में मेरा बच्चा था तब। ঘটনাটা হচ্ছে একজন জনজাতি সম্প্রদায়ের মহিলা, তার পেটে যে সন্তান, সেই সন্তানকে যেভাবে প্রাণ দিতে হয়েছে, অকাল প্রয়াণ যার প্রস্ফুটিত হওয়ার আগে যে প্রাণ দিতে হয়েছে, যারা এর জন্য দায়ী, আজও তারা খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে। এবং সারা উত্তরবঙ্গ জুড়ে জনজাতি সম্প্রদায়ের জমি, এই জমিকে লক্ষ্য রেখে এই ধরনের আক্রমণ হচ্ছে। আমি দেখাবো ছবিটা, যে টিয়ার গ্যাসের সেল চার্জ করা হচ্ছিল, সেই সেল লেগে রেশমির পায়ের একাধিক জায়গায় আঘাত লেগে। একজনকে গ্রেপ্তার করলে কি হবে? তারা সম্পূর্ণ অবৈধভাবে যে জমিগুলোকে তারা পাট্টা বানিয়ে এখানে সম্পূর্ণ প্রশাসনিক জড়িত। এখানে পুলিশ যা হতো তাদেরকে সেখানে পুলিশ প্রশাসনিকের ওখানে ডেকে তাদেরকে বলা হয় আপনাদেরকে 5 কাঠা দেব। কিসের ডিলিং হচ্ছে? তার মানে পুলিশকে সেখানে মাফিয়া রাজ শুরু করেছে। দেখতেছি বাস্তবে এই বর্তমান সরকার যেভাবে আমাদের এই আদিবাসীদের যে একটা অধিকার, আমরা যে সেখানে সুস্থ শান্তিপ্রিয়ভাবে যে বসবাস করব, সেটা কিন্তু আমরা দেখতে পারছি না। আমাদের আদিবাসী মন্ত্রী আছে বুলুচিক ব্রাইক, অর্থাৎ আদিবাসীর জন্য তারা নাকি দেখবে নাকি, আজ অবধি তাদের কোনো খোঁজ খবর নেয়নি। আর ঘাটালে যা হচ্ছে সেটা বোধহয় আপনি কখনো দেখেননি, হলফ করে বলতে পারি। আবাসের বাড়ি নিয়ে কোন্দলটা বড্ড বাড়াবাড়ি রকমের জায়গায় চলে গেছে। একদিকে 9 জন তৃণমূল, অন্যদিকে 14 জন তৃণমূল, একই ফুলের মধ্যে জব্বর টক্কর। ওদের পাকা বাড়ি আছে, ওদের আবাসের টাকা দেবেন না। ওদেরও পাকা বাড়ি আছে, ওদের টাকাও বন্ধ করতে হবে। সাধারণত এই ধরনের ঝগড়া শাসক এবং বিরোধীদের মধ্যেই দেখা যায়, কিন্তু বাংলায় আবাস নিয়ে বিতর্ক একটু অন্য মাত্রায়। তাই যেন বিরোধীর প্রয়োজন নেই। শাসক দলের 2 শিবিরই একে অপরের আবাসের টাকা বন্ধ করতে উদ্যোগী। চন্দ্রকোনার 2 নম্বর ব্লকের ভগবানপুর 9 তৃণমূল কর্মীর দাবি, আবাসের তালিকায় নাম উঠেছে, টাকা অ্যাকাউন্টে আসার আগে আপত্তি জানিয়ে চিঠি। বিডিও অফিসে আপত্তির চিঠি দলেরই এক নেতার। অভিযোগের ভিত্তিতে প্রথম কিস্তির টাকা বন্ধ। টাকা মঞ্জুর হয়েছিল, পাবো এই মুহূর্তে আমার টাকা সে অবজেকশন দিয়ে বন্ধ করে দিয়েছে। আমরা বাড়ি পাওয়ার যোগ্য, কিন্তু আমরা বাড়ি পাইনি। কিন্তু যাদের দোতলা করে বাড়ি আছে, কারো একতলা আছে, বড় বড় বাড়ি, তারা কিন্তু বাড়ি পেয়েছে। কিন্তু আমার মাটির বাড়ি এখন পর্যন্ত আমার নামটা কি কারণে কাটা হলো সেটা এখন পর্যন্ত জানতে পারিনি। যাদের টাকা বন্ধ হয়েছে তারাও ছেড়ে কথা বলতে রাজি নন। তারা যখন টাকা পাননি, অন্যরাও বা কেন পাবে? তাদের পাল্টা অভিযোগ 14 জনের বিরুদ্ধে। দাবি, দ্বিতীয় কিস্তির টাকা বন্ধ করতে হবে। পার্টিগত হিংসা হিসাবে আমার বাবাকে হ্যারাসমেন্ট করছে। বাড়ি করছে আমার ছেলে, হ্যাঁ, সেইটাকে যদি আমার উপর ছেড়ে দেয় যে ও বাড়িটা করছে, সেটা কোনোদিন সম্ভব নয়। ভিডিও দৃষ্টি আকর্ষণ করছে, ওই 14টা ঘরের টাকা রিকভারি করতে হবে। ভোটের আগে জোড়াফুলেই 2 যুযুধান শিবির, বাড়ি নিয়ে বাড়াবাড়িতে বেজায় অস্বস্তি। সরকার আধিকারিক যারা সরকারি, তারাই নেবেন, এতে আমাদের কোনো না নেই, আমাদের কোনো হ্যাঁ না এসব ব্যাপারটা নেই। যেটা ন্যায্য হবে সেটাই ওরা করবেন। শাসকের বাড়িতে এমন কোন্দলে বিরোধীদের মুখে মুচকি হাসি। আজকের দিনে এটা প্রমাণিত সত্য, খাচ্ছে তৃণমূল, মারছে তৃণমূল, মরছেও তৃণমূল, অতএব চোর তৃণমূল, এটাই হচ্ছে শেষ কথা। সঠিক উপভোক্তা ছাড়া অন্য কোনো উপভোক্তা যদি আবাস যোজনার বাড়ির টাকা পায়, অবিলম্বে ব্লক প্রশাসনকে ব্যবস্থা নিয়ে সেই টাকা ফেরতের ব্যবস্থা করতে হবে। 9 বনাম 14, 26-এর ভোটে 23টি বাড়ি নিয়ে চন্দ্রকোনার কোনায় কোনায় যেন বিতর্কের আগুন। অসীম বেড়ার রিপোর্ট, TV9 বাংলা।
এবার যে খবরটা আপনাদের দেখাবো সেই খবরটা সত্যি আপনাদেরকে ভাবাবে এবং মন খারাপ করে দেবে। বাবা HIV পজিটিভ, হাসপাতালে ভর্তি, খেসারত দিতে হচ্ছে তার ছোট্ট ছেলেকে। মাত্র 4 বছর বয়স সেই ছেলে। 4 বছরের পড়ুয়াকে কিনা স্কুল থেকে বেরিয়ে যেতে বলেছে এক কর্মী। বিতর্ক চরমে বসিরহাটের ICDS কেন্দ্রে। চূড়ান্ত অমানবিকতার নজির এটা। প্রশাসন কি সব দেখে বসে থাকবে? HIV সংক্রমণ আশেপাশে কারো এমন শুনলে সচেতনতা নয়, অজ্ঞতার জোর যেন বাড়ে। এখন ঠিকমতো চিকিৎসায় আক্রান্তরা সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারলেও সমাজের নাক সিটকানোর হাত থেকে রেহাই পাচ্ছে কই? উত্তর 24 পরগনার সীমান্তবর্তী এলাকার এক ক্ষুদে পড়ুয়া তারই ভুক্তভোগী। বসিরহাটের ওই শিশুর বাবা HIV-তে আক্রান্ত। সম্প্রতি উপসর্গ বাড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, সংক্রমণের কথা জানাজানি হতেই 4 বছরের শিশুর পড়াশোনায় কোপ পড়েছে। স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গেলে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন এক কর্মী। পড়ুয়াকে নিয়ে স্কুলে গিয়ে পড়ানোর আবেদন জানান মা। পরিবারের দাবি, তবুও শিশুকে ক্লাস করতে দিতে নারাজ দিদিমণি। মেম্বার প্রধানেরা যদি বলে যে না বাচ্চা স্কুলে আসবে, তাহলে তার দিদিমণির ক্ষমতা এসব কথাগুলো বলার। আমি চাই আমার যেন ছেলে স্কুলে পড়ে, আর 5 জনের মতন সবাই যেরকম স্কুলে আসে আমার ছেলেও যেন স্কুলে যেতে পারে, এটাই আমি চাই। বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে ইমেলে অভিযোগ জানিয়েছে শিশুর পরিবার। অভিযোগ উড়িয়ে ষড়যন্ত্রের তত্ত্ব ICDS কেন্দ্রের কর্মী। যে আমি ওকে আর কি আসতেও বারণ করেনি, স্কুলতে তাড়িয়েও দেয়নি, আমার স্কুলে পড়াশোনা করেছে, খাবার নিয়েছে, সবই করেছে। কেউ যদি আমার পিছনে ষড়যন্ত্র করে, এতে আমার কি কোনো হাত আছে? HIV/AIDS নিয়ন্ত্রণ প্রচারে সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করছে, তবে সমাজকর্মীদের আক্ষেপ সংক্রমিতদের উপর নজরদারি হচ্ছে না। তাই এভাবে সামাজিক বয়কটের শিকার হতে হচ্ছে। যে বাচ্চাটি যাতে পড়াশোনা করতে পারে, তার পরিবার সহ সে যাতে সম্মানের সহিত এলাকাতে থাকতে পারে, বসবাস করতে পারে, সে বিষয়েও দৃষ্টি রাখতে হবে। শিশুর থেকে কিভাবে HIV সংক্রমণ ছড়াবে বুঝতে পারছেন না অনেকেই। ICDS কেন্দ্রের কর্মীর এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। সবাই চাইছেন আবার পড়ার সুযোগ পাক একরত্তি। বসিরহাট থেকে নূর আলমের রিপোর্ট, TV9 বাংলা। হাইকোর্টে SIR কেন্দ্রিক বৈঠকে, মানে SIR নিয়ে যে বৈঠক, সেখানে সুব্রত গুপ্তর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলল রাজ্য সরকার। প্রধান বিচারপতির নেতৃত্বে এই বৈঠকে কেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক? হাইকোর্টে বৈঠকের শুরুতেই এই প্রশ্ন তোলে রাজ্য। সুপ্রিম কোর্টের নির্দেশে থাকার কথা কমিশনের প্রতিনিধি, সেক্ষেত্রে সুব্রত গুপ্তর থাকায় সমস্যা কোথায়? পাল্টা প্রশ্ন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের। গত শনিবারের বৈঠকে প্রশ্ন ওঠে মনোজ পন্থের উপস্থিতিকে কেন্দ্র করে। মনোজ পন্থকে নিয়ে বিতর্ক হওয়ায় এবার সুব্রত গুপ্তকে নিয়ে প্রশ্ন তুলল রাজ্য।